আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার চতুর্থ অংশ তাপ রসায়নে আলোচনা করব। তো তাপ উপর ভিত্তি করে বিক্রিয়া দুই ভাগে ভাগ করা যায়। কিছু বস্তু আছে যে দেখা যায় এখানে বিক্রিয়া করলে পাত্র উত্তপ্ত হয়ে ওঠে, তাদের বলে তাপ উৎপাদী বিক্রিয়া। কিছু বিক্রিয়া আছে যেখানে দেখা যায় তোমার পাত্র উল্টো ঠান্ডা হয়ে আসে, তাপ হারি বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া আমরা একটু গ্রাফ নিয়ে আগে একটু আলোচনা করি, তাহলে বোঝা যাবে এটা ভালোভাবে। তো ফার্স্ট আলোচনা করা হবে তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই দিকটাতে নিচ্ছি বিক্রিয়ার ধারাবাহিকতা বা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন নিচ্ছি এই দিকটাতে, এদিকে নিয়ে আসছে বিক্রিয়ার ধারাবাহিকতা বা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, আর এই দিকটাতে আমরা নিচ্ছি শক্তি। এদিকটাতে নিয়ে হবে শক্তি, এদিকটা নিচ্ছে বিক্রিয়ার ধারাবাহিকতা। এখন আমরা করলাম কি, এখানে নিলাম হচ্ছে HR, মানে এটা হচ্ছে বিক্রিয়ক এনথালপি, এনথালপি অফ রিঅ্যাকট্যান্ট। এটা বিক্রিয়ক এনথালপি। তো শুরুতে যেটা হয়, প্রথম অবস্থায় তাপমাত্রা বেড়ে যায়, প্রথম অবস্থায় তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যেখানে যাচ্ছে, যে এই অবস্থার নাম মনে আছে, এটা অবস্থান্তর অবস্থা ছিল, খেয়াল আছে এটা? এটা নাম ছিল হচ্ছে অবস্থান্তর অবস্থা, এটার নাম ছিল অবস্থান্তর অবস্থা। অর্থাৎ যেখানে এসে ওই যে বিক্রিয়ক গুলো কি হয়, বন্ধন ভাঙতে শুরু করে, উৎপাদের বন্ধনগুলো তৈরি হতে শুরু করে, মানে দুইটার মধ্যবর্তী অবস্থায় পাওয়া যায় অবস্থান্তর অবস্থা। এরপর পরে কি একটু পরে আবার এনার্জি রিলিজ করতে থাকে, রিলিজ করতে করতে একদম মনে করি এ পর্যন্ত এসে চলে গেছে, এ পর্যন্ত চলে আসছে। তো এটাকে আমরা নিচ্ছি, এটা হচ্ছে HP, অর্থাৎ এনথালপি অফ প্রোডাক্ট বা উৎপাদক শক্তি। এটা তাহলে এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, এখানে উৎপাদক শক্তি। তা বলতো এবার কোন শক্তি মান বেশি, বিক্রিয়কের শক্তি মান বেশি নাকি উৎপাদক শক্তি মান বেশি? এবার এখানে অবশ্যই বিক্রিয়কের শক্তি মান বেশি, উৎপাদক শক্তি মানটা কম। মানে এইদিকে যত শক্তি বোঝাচ্ছে, তাহলে এই বরাবর তুমি একটু কল্পনা করো, একটা লাইন আছে, তাহলে মানে কি এখানে হচ্ছে উৎপাদক শক্তি এটা, আর এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি। তাহলে বিক্রিয়কের শক্তি বেশি না? দেখা যাচ্ছে এখানে বিক্রিয়কের শক্তি মানটা বেশি। এই যে তুমি এখানে ডট ডট নিয়ে এখন তুমি চিন্তা করো যে এখানে হচ্ছে যেহেতু নিচের দিকে নেমে চলে আসছে, তাহলে এখানে ডেল এইচ এর মানটা কি হবে? এটা ডেল এইচ এর মানটা হবে নেগেটিভ। আমরা বোঝার সুবিধাতে আরেকটা কাজ করতেছি, আমরা ধরে নিচ্ছি যে এখানে HP যেটা উৎপাদন এনথালপি ধরলাম 10 একক, 10 একক, আর ধরে নিচ্ছি এখানে বিক্রিয়ক এনথালপি হচ্ছে 20 একক। উৎপাদ 10, বিক্রিয়কটা ধরে নিলাম 20। ধরুন এখানে হচ্ছে HR যেটা সেটা হচ্ছে 20 একক, আর HP যেটা সেটা হচ্ছে 10 একক, এরকম আমরা নিলাম। এখন যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু সবসময় কি করি, পরবর্তী অবস্থা থেকে আগের অবস্থাটা বাদ দিই। তাহলে পরবর্তী অবস্থা কোনটা? উৎপাদ তো পরে তৈরি হয়, আর বিক্রিয়কটা শুরুতে তৈরি হয়েছে। তাহলে এখন যদি এখানে আমরা ডেল এইচ বের করি, ডেল এইচটা অ্যাকচুয়ালি কি হবে? HP মাইনাস HR হবে না? এটা HP মাইনাস HR হবে, অর্থাৎ উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তাহলে এখন দেখো এখানে উৎপাদ ছিল কত? 10, আর বিক্রিয়কটা ছিল কত? 20। তাহলে মানটা কত পাচ্ছি? -10। তাহলে ডেল এইচ এর মানটা কি হয়? নেগেটিভ। তাহলে বোঝা গেল এখান থেকে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা সবসময় কি আসবে? এই মানটা আসবে নেগেটিভ সাইন আসবে। বুঝতে পারলাম? এটা কিন্তু কোনো মান নয়, -10 কোনো মান না, কিন্তু এটা হচ্ছে মাইনাস অর্থ হচ্ছে তাপ শক্তি নির্গত হয়, ঠিক আছে? মাইনাস অর্থ তাপ শক্তি নির্গত, আর প্লাস যদি আসে বুঝতে ওখানে তাপ শক্তিটা শোষিত হয়। এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা একটু বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে এনথালপির তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখো তো, এখানে বিক্রিয়ক এনথালপি বেশি না, উৎপাদ এনথালপি তুলনামূলক কম। তাহলে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়া যেটা, তাপ উৎপাদী বিক্রিয়া মূলত এখানে বিক্রিয়ক এনথালপি তুলনামূলক বেশি থাকে। এখানে বিক্রিয়ক এনথালপি থাকবে বেশি, বিক্রিয়ক এনথালপি থাকবে বেশি, উৎপাদ এনথালপি থাকবে তুলনামূলক কম। এখানে উৎপাদের এনথালপি থাকবে তুলনামূলক কম, তাহলে বিক্রিয়কের মান বেশি, উৎপাদের মানটা কম। এখন দেখো যেহেতু বিক্রিয়ক বেশি, উৎপাদ কমে গেল, তাহলে উৎপাদের যে এতটুকু যে কমে গেল, 10 একক যে কমে গেল, আসলে 10 একক সে কিন্তু শক্তি ছেড়ে দিছে, শক্তি নির্গত করে। তাহলে এখানে যে শক্তিটা নির্গত করে, এই অভ্যন্তরীণ শক্তিটাই কিন্তু মূলত তাপ শক্তি আকারে তখন আমাদের কাছে দেখা যায় যে হ্যাঁ, এটা পাত্রটা উত্তপ্ত হয়ে আসে, এবং তাপটা এখন উৎপন্ন হয়। তাহলে এখানে বিক্রিয়কের উৎপাদে যে ইন্টারনাল এনার্জি যেটা ছিল, সেই ইন্টারনাল এনার্জিটা এটা মূলত তাপ শক্তি কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা বলতে পারি যদি এখন দুটো সমান করতে চাই, তাহলে আসলে কি হবে?
বিক্রিয়ক এনথালপি আর উৎপাদন এনথালপি সমান করতে চাই, তার মানে নির্গত শক্তিটা কিন্তু এই পাশে যোগ করলে হয়ে যাচ্ছে। যত শক্তি নির্গত হয় সেটা এই পাশে যোগ করলে হয়ে যাবে। তাহলে বোঝা গেল এখান থেকে বিক্রিয়ক এনথালপি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে বিক্রিয়ক এনথালপি যেটা, বিক্রিয়ক এনথালপি সমান লেখা যায় এখানে উৎপাদন এনথালপি প্লাস নির্গত শক্তি। এখানে লেখা যাচ্ছে প্লাস, মানে এটা সমান লেখা যায় উৎপাদন এনথালপি, উৎপাদন এনথালপি প্লাস নির্গত শক্তি। যত শক্তি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে এই শক্তি এখানে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। বুঝতে পারলাম? তো এটা ছিল মূলত তাপ উৎপাদী বিক্রিয়ার ঘটনা। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বিক্রিয়ক এনথালপি বেশি থাকে, উৎপাদন এনথালপি তুলনামূলক কম থাকে। আর দুটো জমি সমান করতে চাই, তাহলে কতটুকু শক্তি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, এই যে যতটুকু শক্তি কমবে এই শক্তিটা মূলত তাপ শক্তি এখানে বের হয়ে চলে যায়, তখন এটাকে আমরা বলছি নির্গত শক্তি। নির্গত শক্তিটা এসে যোগ করে লিখতে হবে। বুঝতে পারলাম এতটুকু? তাপ উৎপাদী বিক্রিয়া আলোচনা। আর এখানে ডেল্টার যে মানটা কি হবে? নেগেটিভ। মোটামুটি সেম ধরনের মেকানিজম তোমার হচ্ছে ঘটে তাপ হারি বিক্রিয়াতে, কিন্তু এখানে কিছু বিষয় জাস্ট করে একটু চেঞ্জ হবে। এবার লিখো তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া মূলত এখানে তাপ শক্তি মানটা কি হয়, এখানে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এখানে মূলত তাপ শক্তি মানটা কি হবে? তাপ শক্তি মানটা এখানে কমে আসবে, তাপ শক্তি মানটা এখানে হ্রাস পায়। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে আমরা একটা গ্রাফ নিচ্ছি, এদিকটাতে যথারীতি আমরা বিক্রিয়ার ধারাবাহিকতা বা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন নিচ্ছি এদিকটাতে। এদিকটা বিক্রিয়ার ধারাবাহিকতা নিচ্ছে, আর এদিকটাতে আমরা নিচ্ছি শক্তি। এদিকে নিচ্ছি বিক্রিয়ার ধারাবাহিকতা, এদিকে নিচ্ছি আমরা শক্তি। তা আগের মতো আমরা করলাম কি, এখানে আমরা নিলাম হচ্ছে HR, এনথালপি অফ রিঅ্যাকট্যান্ট নিচ্ছি এখানে। তো প্রথমত আগে কি শক্তিমানটা বাড়বে, আগে শক্তিমানটা আগে আস্তে আস্তে বাড়তে থাকে, বের অবস্থান্তর অবস্থায় পৌঁছবে। এরপর দেখা যাবে আবার আস্তে আস্তে শক্তিমানটা নির্গত থাকবে, বাট অত বেশি নামবে না, মানে এই পর্যন্ত সে থেমে গেল। তো এটা কি? এটা হচ্ছে HP বা এনথালপি অফ প্রোডাক্ট। এটা হচ্ছে এনথালপি অফ প্রোডাক্ট, এটা হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকট্যান্ট। এখন যদি আমরা লক্ষ্য করি বিক্রিয়কের যে গড় শক্তি ছিল, এখান থেকে কিন্তু উৎপাদন শক্তি মানটা কি বেশি হয়ে গেল না? আমরা ধরে নিচ্ছি এই মানটা 20, এই মানটা ধরে নিলাম এবার 30। ধরে নেওয়া হচ্ছে যে এখানে HR যেটা রিঅ্যাক্ট এনথালপি যেটা, সেটা ধরে নিলাম হচ্ছে 20 একক। এটা 20 একক। উৎপাদ যেটা প্রোডাক্ট, এটা এনথালপিকে আমরা ধরে নিচ্ছি 30 একক। তো এখন যদি আমরা এখানে ডেল্টা এইচ বের করি, তো ডেল্টা এইচটা কি হবে? সবসময় কি হবে? পরবর্তী অবস্থা কোনটা? উৎপাদ মাইনাস আগের অবস্থা। তাহলে পরবর্তী অবস্থাটা হচ্ছে HP, আগের অবস্থাটা হচ্ছে HR। HP মাইনাস HR। তাহলে এখন খেয়াল করো HP মানটা কত? 30, আর HR এর মানটা 20। তাহলে এবার মানটা কিন্তু আসছে +10। তাহলে বোঝা গেল এখানে যে ডেল্টা এইচ এর মানটা আসবে, এখানে ডেল্টা এইচ এর মানটা আসবে কিন্তু প্লাস। তার মানে এখানে তাপ উৎপাদী বিক্রিয়ায়, তাপ হারি বিক্রিয়ায় অলওয়েজ ডেল্টা এইচ এর মানটা পজিটিভ আসে। বুঝতে পারলাম এটা? এখন যদি আমরা একটু লক্ষ্য করি এই যে এনথালপি নিয়ে যদি একটু কাজ করি, তাহলে বলতে পারবো কোনটা বিক্রিয়ক আর উৎপাদ, এই দুটো আমরা কোনটা এনথালপির মানটা এবার বেশি, এবং উৎপাদ বেশি, বিক্রিয়কটা তুলনামূলক কম। তাহলে এখানে বলা যায় যে বিক্রিয়ক এনথালপির তুলনায় উৎপাদ এনথালপি এবার বেশি হবে। এবার দেখা যাচ্ছে বিক্রিয়ক এনথালপি যেটা, এর থেকে উৎপাদ এনথালপি হবে বেশি। তাহলে এখানে বিক্রিয়ক এনথালপি চাইতে উৎপাদ এনথালপির মানটা বেশি হবে। তো বিক্রিয়কের চাইতে এনথালপি উৎপাদ এনথালপি যদি বেশি হয়, এখন দুইটা যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আসলে কি করতে হবে? এখানে কিন্তু এই পরিমাণ শক্তি সে কিন্তু শোষণ করে, আসলে উল্টো পরিবেশ থেকে সে কি করবে? এনার্জিটা অ্যাবজর্ব করবে। এই যে পরিবেশ থেকে যখন শক্তিটা শোষণ করলো, তখন আমরা কি বলতে পারি? বিক্রিয়কের শক্তি আর উৎপাদন শক্তির মানটা সমান করা যাবে যদি শোষিত শক্তি বিক্রিয়কের সাথে আমরা যোগ করি। দেখা যাচ্ছে যে এখানে আমরা সমান দেখাতে পারবো যদি এমন হয়। বিক্রিয়ক এনথালপি প্লাস শোষিত শক্তি
এটা সমান দেখানো যাবে উৎপাদন এনথালপি। এর সমান লেখা যাবে উৎপাদন এনথালপি, ঠিক আছে? তাহলে এখানে বিক্রিয়ক এনথালপি প্লাস শোষিত শক্তি সমান লেখা যায় এখানে উৎপাদন এনথালপি। বুঝতে পারলাম এই পর্যন্ত? আচ্ছা, কখন যদি এমন হয় যে একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়ার উৎপাদের সাথে দেয়া আছে তাপ, তাহলে বুঝতে হবে এটা মূলত তাপ উৎপাদী বিক্রিয়া। সাপোজ তোমাকে আমি এরকম দেখাই, ধরে নাও উপর লিখি, জায়গা নেই। আচ্ছা, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, 3 মোল হাইড্রোজেন। এই বিক্রিয়া দেখানো হচ্ছে যে এই পাশে তৈরি করে ফেলছে 2 মোল অ্যামোনিয়া। আচ্ছা, এই পাশে 92 কিলোজুল তাপ শক্তি দেখাইছে, 92 কিলোজুল পার মোল। তার মানে দেখো তো উৎপাদের সাথে প্লাস দেখানো হচ্ছে, তার মানে কি তাপটা কিন্তু তৈরি হচ্ছে। আর যদি এমন হয় যেখানে নাইট্রোজেন তার সাথে অক্সিজেন গ্যাস দেখানো হচ্ছে, তার সাথে দেখা হচ্ছে প্লাস 180 কিলোজুল পার মোল তাপ শক্তি, এই পাশে তৈরি করে ফেলছে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, 2 মোল নাইট্রিক অক্সাইড। তো যদি দেখি যে এখানে উৎপাদের সাথে প্লাস দিয়ে তাপ দেখাইছে, তাহলে বুঝতে হবে এখানে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে, নির্গত হয়। আর যদি এখানে বিক্রিয়কের সাথে যে তাপটা যদি দেখানো, তাহলে বুঝতে হবে তাপ শক্তিটা শোষিত হয়। তার মানে এখানে তাপ শক্তিটা শোষণ হচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপটা দেওয়া থাকতে পারে কার সাথে? এখানে। আর এখানে তাপটা দেওয়া থাকবে এখানে। আর ডেল এস দেওয়া থাকলে সে বিষয় আলাদা, ডেল এসটা একদম সম্পূর্ণ আলাদা বিষয়। যে এখানে এটা না দিয়ে প্রথমে সেটা তো বুঝতে পারছি, আবার দেখা যাচ্ছে ধরুন এটা এখানে দেয় নাই, না দিয়ে এটাকে দেখাতে পারে এই যেভাবে, যেখানে জাস্ট ডেল্টা এইচ এর মানটা দেখাচ্ছে এখানে -92 কিলোজুল পার মোল। ডেল্টা এইচ দেখালে হবে এরকম। আর এখানে যদি এটা না দেখায় কিন্তু যে এখানে পুরো বিক্রিয়া শেষে ডেল্টা এইচ এর মানটা লিখতে পারবো। এখানে পুরো বিক্রিয়া শেষে ডেল্টা এইচ এর মানটা লেখা যাচ্ছে এরকম, যে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে প্লাস 180 কিলোজুল পার মোল। বুঝতে পারলাম কিনা? এইভাবে মূলত আমাদেরকে হচ্ছে এগুলো প্রকাশ করতে হয়, উপস্থাপন করতে হবে এইভাবে। এই ছিল হচ্ছে তাপ উৎপাদন এবং তাপ হারি বিক্রিয়া আলোচনা। এটুকু ক্লিয়ার? বুঝতে পারলাম কিনা? এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, বারবার একটা কথা বলতেছি, এনথালপি। সেই এনথালপি বিষয়টা কি, এখন আমরা বাকিটুকু শেষ পর্যন্ত আলোচনা করবো। এখন এই এনথালপি নিয়ে চল শুরু করা যাক। তো এবার লিখো টপিকের নাম দাও এনথালপি। এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি তো নাকি? এই পর্যন্ত অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনথালপি। একে বিক্রিয়া তাপও বলা যায়। আর এটা সহজ বাংলা হচ্ছে ধৃত তাপ। ধৃত তাপ, হ্যাঁ, মানে যত তাপ ধরে রাখে, ধৃত তাপ। আচ্ছা, প্রথম কথা আসলে অভ্যন্তরীণ শক্তিটা কি? একটা বস্তু অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় মূলত তার গতিশক্তি আর স্থিতি শক্তি সমান্তর রূপ, যেটা তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। একটা বস্তুর মধ্যে দেখা যায় যে একটা বস্তুর মধ্যে কিছু স্থিতি শক্তি তৈরি হতে পারে বিভিন্ন কারণে। একটা বস্তুর অবস্থান জনিত পরিবর্তনের ফলে যেই শক্তি উদ্ভব হয় তাকে বলে স্থিতি শক্তি বা বিভব শক্তি বলা হয়ে থাকে। আর একটা বস্তু হচ্ছে মধ্যে যেই পার্টিকেল যেগুলো আছে, এদের যে গতিশীল যে অবস্থা, এদের গতির কারণে মূলত, যেমন ইলেকট্রন তো গতিশীল। তারপর দেখা যাচ্ছে তোমার হচ্ছে অণু যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু অণু কিন্তু কাঁপাকাঁপি করতেছে, একটু হালকা নড়াচড়া করতেছে। জায়গা বেশি পাইলে স্থানান্তর হয়, যেমন পানি, যেমন হচ্ছে তোমার গ্যাস, জায়গা বেশি পেলে এক জায়গা আরেক জায়গায় সরে যায়। আর যদি হচ্ছে জায়গা না পায়, ওর অন্তপক্ষে কি করে কাঁপাকাঁপি করতে থাকে। তাহলে এইগুলো শক্তি, এই যে গতি শক্তি বা স্থিতি শক্তি, এটাকে এক জায়গায় যা পাওয়া যায় তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখন এনথালপি জিনিসটা কি? এনথালপিটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির সাথে যখন আরো সম্ভাব্য যত ধরনের শক্তি পাওয়া যায়, সবগুলো শক্তি যদি আমরা একত্রিত করি যে শক্তি পাওয়া যায় তাকে বলে ধৃত তাপ বা এনথালপি বলা। আমি বুঝাচ্ছি, আগে একটু সংজ্ঞাটা লিখে নাও। লিখো, কোন একটি বস্তুর মধ্যে সম্ভাব্য যত ধরনের শক্তি পাওয়া যায়, কোন একটি বস্তুর মধ্যে সম্ভাব্য যত ধরনের শক্তি পাওয়া যায়
কোন একটি বস্তুর মধ্যে সম্ভাব্য যত ধরনের শক্তি পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে এনথালপি। কোন বস্তুর মধ্যে সম্ভাব্য যত ধরনের শক্তি পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে এনথালপি। কোন বস্তুর মধ্যে সম্ভাব্য যত ধরনের শক্তি পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে এনথালপি। লিখতে পারছি? এখন একটু কথা শুনুন। আমরা একটু আগে বললাম আসলে অভ্যন্তরীণ শক্তিটা কি ছিল। অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে মূলত এখানে যেই গতি শক্তি, স্থিতি শক্তি তার সম্মিলিত রূপ। এর সাথে দেখা যায় আরো বিভিন্ন ধরনের শক্তি থাকে। যেমন দেখা যায় এই ভিতরে যে অণুগুলো পাওয়া যায় আর কি, একটা বস্তুর যে অণুগুলো পাওয়া যায়, অণুগুলো বিভিন্নভাবে কাঁপতে থাকে। দেখা যায় এরকম করে যে অণুগুলো এরকম এরকম করতে থাকে, এরকম এরকম করে, কখনো এরকম এরকম করে, কখনো এরকম এরকম করে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে। আরেকটা খেয়াল নাই, 5 রকমের জিনিস হয়। একটা হচ্ছে তোমার সিজারিং বলা হয়, এরকম সিজারিং যে কাচির মতো। একটা হচ্ছে এরকম এরকম করে, মানে আগায় পিছে এরকম। একটা হচ্ছে যে এরকম এরকম সিগন্যাল দেওয়ার মতো করে। আরেকটা হচ্ছে যে কনসার্টে গেলে এরকম এরকম করে না, হাত নিয়ে, ওই টাইপের। 4টা আর একটা আছে আমার খেয়াল না, যাই হোক আমি তো মনে পড়তেছে না। এরকম টোটাল এরকম যত ধরনের বিষয় আছে এগুলো তার সাথে গতিশক্তি, স্থিতিশক্তি সবগুলো এক জায়গায় যা পাওয়া যায় তাকে বলে এনথালপি। বুঝতে পারলাম? তাহলে আসলে এনথালপি বলতে মূলত যারা বোঝাচ্ছে অভ্যন্তরীণ শক্তি থাকবেই, তার সাথে আসলে মূলত কিছু ধরনের কাজ থাকবে। এই যে এটা যে করতেছে কাজ না, কাজ মানে কি? কাজ মানে একটা বল থাকবে, তার সাথে সরণ থাকবে। কি চেঞ্জ হচ্ছে না? জায়গা চেঞ্জ হচ্ছে তো, এই যে জায়গা চেঞ্জ হচ্ছে তো, এগুলো সবগুলো কি কাজ? তাহলে মূলত আসলে অভ্যন্তরীণ শক্তির সাথে যখন কৃত কাজ যদি আমরা অ্যাডজাস্ট করে দিই, যা পাবো তাকে আমরা বলবো এনথালপি। তাহলে এনথালপিটা পাওয়া যাচ্ছে এরকম। তাহলে এনথালপিটা মূলত হচ্ছে অভ্যন্তরীণ শক্তি যেটা ছিল, অভ্যন্তরীণ শক্তিটার সাথে আমরা এখানে কৃত কাজ এখানে অ্যাড করে দিব। কৃত কাজে অ্যাড করে তাকে আমরা বলছি এনথালপি। তো এটাকে লেখা যায় এরকম, ডেল এইচ সমান লেখা যাবে এখানে ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। এই পিভি সমান ডাব্লিউ, ওই যে তোমরা তাপগতিবিদ্যা পড়ছো না ফিজিক্সে, তার মানে পিভিটা কি? এক ধরনের কাজ, ঠিক আছে? তাহলে এটা মূলত হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কোন বইয়ে একে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। ইউ দ্বারা অভ্যন্তরীণ শক্তিকে বোঝানো হয়, ইউ অথবা ডেল্টা ই, মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। তাহলে এটা মূলত হচ্ছে এনথালপি হচ্ছে মূল সূত্র, যে ডেল্টা এইচ সমান লেখা যায় ডেল ই প্লাস পি ডেল ভি। এখন আসলে যে আমরা পি ডেল ভি যে লিখলাম, আসলে পি ডেল ভিটা হচ্ছে এক ধরনের কাজ। এখন গ্যাস কর্তৃক কাজটা কি বোঝায়? একটা গ্যাসের কাজ বলতে বোঝায় যে মূলত একটা গ্যাসের যে আয়তনের সম্প্রসারণ জনিত যে কাজ হয় তাকে মূলত বলা হয় গ্যাসের কৃত কাজ বলা হয়, ঠিক আছে? মূলত গ্যাসের যে আয়তন সম্প্রসারণ হয় তাকে বলা হয় গ্যাসের কৃত কাজ। আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। আমি একটা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলাম, ধরো বেলুন নিচ্ছে গ্যাসের মধ্যে, বেলুনের মধ্যে গ্যাসটা উঠানো আছে আর কি। আমি বললাম কি এখানে তাপমাত্রা বাড়াই দিলাম। তাপমাত্রা বাড়ালে এখানে অবশ্যই কি হবে? আয়তন বাড়বে না? চার্লসের সূত্র অনুসারে তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পায়। এখন দেখো আমাদের সূত্র ছিল ডাব্লিউ সমান কি লেখা যায়? এফ ইন্টু এক্স। এই তো কথা। আমি যদি এখন এফ এক্স এর সাথে যদি তোমাকে পিভি মিলাই দিতে পারি তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কাজ হয় এটা। এখন দেখো এই যে এই বেলুনের মধ্যে যে গ্যাসগুলো ছিল, গ্যাসের কণাগুলো কিন্তু এই বেলুনের গায়ে গিয়ে কিন্তু ধাক্কা দিচ্ছে, চাপ প্রয়োগ করতেছে না? চাপ প্রয়োগ করতেছে। তাহলে এই চাপটাকে কিন্তু বলের সাথে তুলনা করা যায়। তাহলে এখানে এই বল আর চাপটা কিন্তু সমতুল্য বলা যায়, সমান না, সমতুল্য। এটাকে বলছিলাম দুটা জিনিস ভিন্ন, মান সেম, সমতুল্য। আর দুটা জিনিস এক, মান এক, এটাকে বলা সমান। আমার কাছে 10 টাকা একটা লাল কালার একটা নোট আছে, ওর কাছে 10 টাকা লাল কালার একটা নোট আছে, সমান। আমার কাছে 10 টাকার নোট, ওর কাছে 2 টাকার 5টা নোট, জিনিস আলাদা কিন্তু মান সমান, এটা সমতুল্য। তাহলে এখানে পি আর এফটা কিন্তু সমতুল্য বলা যায়, ঠিক আছে? তাহলে এখানে দেয়ালের গায়ে যে ধাক্কাগুলো দিচ্ছে গ্যাসটা, তাকে চাপ বলতেছে, এটা হচ্ছে পি এফ এর সাথে তুলনা করতে পারি। এখন তাপমাত্রা বাড়ালে কিন্তু যখন ধাক্কাটা কি বেড়ে যাবে, আস্তে তার কিন্তু আয়তনটাও বেড়ে যাবে। আয়তনটা যদি বাড়ে তাহলে দেখো তো এখানে কি ডেল ভি বাড়লো না? আয়তন একটু আয়তনের পরিবর্তন হয়েছে, ডেল্টা ভির পরিমাণ পাচ্ছে এখানে কিছু। এখন দেখো এটা ছিল এখানে, চলে আসছে এখানে, তার মানে কি ওটা কি স্থানের পরিবর্তন হলো না? তাহলে কি বলা যায়? তার মানে আসলে এখানে ডেল ভি যেটা, এটা কিন্তু আসলে ডেল এক্স, এটা কিন্তু আসলে এক্স এর সমতুল্য, সরণ হচ্ছে এখানে কিছুটা। তাহলে এখন বলা যাচ্ছে তাহলে আসলে কিন্তু ডাব্লিউ সমান কি লেখা যায়? পি ডেল ভি লেখা যায়। পি ডেল ভি কিন্তু এক ধরনের কি কাজ। তাহলে এখানেও কাজ বলতে মূলত বোঝাচ্ছে যে গ্যাসের আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ হয়, গ্যাসের আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ, সেটাই যেখানে আমরা কৃত কাজ হিসেবে মূলত দেখাচ্ছি। ক্লিয়ার করতে পারছি এতটুকু বিষয়? আচ্ছা, এখন এই এনথালপি বা বিক্রিয়া তাপ যেটা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়।
বিক্রিয়া তাপ বা এনথালপি যেটাকে দুই ভাগে ভাগ করা হয়, কখন আমরা এটাকে স্থির আয়তনে কাউন্ট করব, কখন এটাকে আমরা স্থির চাপে কাউন্ট করব। একবার চাপ স্থির করবো, একবার কি আয়তনটাকে স্থির করব। তো একটু লিখি আমরা, তাহলে এখানে এনথালপি বা বিক্রিয়া তাপ যেটা ছিল, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখো, এনথালপি অবশ্যই কি হবে, অভ্যন্তরীণ শক্তি চাইতে বেশি হবে না? অভ্যন্তরীণ শক্তি চাইতে সাথে আরো কিছু যোগ করলে, কৃতকাজ যোগ করলে এনথালপি হয়। তাহলে বোঝা গেল এখানে এনথালপি মানটা কি হবে, এই ডেল এইচ যেটা, ডেল এইচটা কিন্তু সবসময় কি হবে, ডেল এর তুলনায় বেশি হবে। ডেল ই বা ইউ যেটা, সেটাকে বলা যায় কি, সেটাকে বলা যায় অভ্যন্তরীণ শক্তি, আর ডেল্টা এস হচ্ছে এনথালপি। তাহলে এনথালপি মান সবসময় অভ্যন্তরীণ শক্তির তুলনায় কিছুটা বেশি হয়। এখন একটু খেয়াল করি আমরা, এই এনথালপিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। এনথালপিকে দুই ভাগে ভাগ করা যায়, আমাদের একটাকে বলা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, একটা বলি স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এটাকে আমরা কিউ ভি দ্বারা প্রকাশ করি। ওই এইচটাই মূলত কিউ, ঠিক আছে, এইচটারই আর একটা রূপ হচ্ছে কিউ, এটাকে বলা হয় কিউ ভি বলা হয়। একটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ, অপরটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির চাপে বিক্রিয়া তাপ, এটাকে বলা হচ্ছে কিউপি। তাহলে একটা হচ্ছে কিউভি আর একটা কি কিউপি। তো ফার্স্ট আমরা আলোচনা করবো স্থির আয়তনে বিক্রিয়া তাপ যেটা, সেটা দেখবো স্থির আয়তনে বিক্রিয়া তাপের মানটা আসলে কেমন হয়। এটাকে আমরা দুই ভাবে কিন্তু কাউন্ট করতে পারি, স্থির চাপে এবং স্থির আয়তনে। তো না, প্রথমে লিখো স্থির আয়তনে বিক্রিয়া তাপ, প্রথমে লিখো স্থির আয়তনে বিক্রিয়া তাপ। স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া। তাহলে একটু খেয়াল করি, তাহলে আমরা ফার্স্ট কিউভি নিয়ে আলোচনা করব। কিউভি বলা যেটাই বল, সূত্র কিন্তু যেটাই, মানে ডেল এইচ এর পরিবর্তে আমরা কিউ লিখতেছি। তো এটা লেখা যাচ্ছে নরমালি ডেল্টা ই প্লাস পি ডেল ভি। তো আমাদের সূত্র তো একটাই, এটাকে এখন আমরা চেঞ্জ করবো। এখন দেখো ডেল ই তো লিখলাম, কোনো সমস্যা নাই। যখন আয়তন যখন স্থির থাকবে, তাহলে ডেল্টা ভি দ্বারা কি বোঝাচ্ছে, আয়তনের পরিবর্তন না, তার পরিবর্তনটা কি জিরো। জিরো হলে এই পুরো অংশটা কি হবে, জিরো হবে। জিরো হলে এই পুরো অংশটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যখন হচ্ছে মূলত একটা বিক্রিয়ার আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না। যদি শুধু ভি বলতো তাহলে কিন্তু একটা মান থাকতো। এখানে একটা কথা বলি, যদি শুধু ভি বলতো তাহলে কিন্তু একটা মান থাকতো, যখন পরিবর্তন বলবে তখন কিন্তু মানটা জিরো হবে। পরিবর্তন নাই মানে তো জিরো, পরিবর্তন নাই মানে এটা কি হবে, জিরো হবে। পরিবর্তন নাই মানে এটা কি হবে, এটা হবে জিরো হবে। আর যখন হচ্ছে আমরা ডেল্টা যখন লিখলাম, ডেল্টা লেখার অর্থ কি, ডেল্টা লেখার অর্থ হচ্ছে যে বা পরিবর্তনটা কি শূন্য হয়ে যাচ্ছে, পরিবর্তন নাই বিধায় জিরো। কিন্তু যদি শুধু ভি বলতো তার মানে একটা অবশ্যই একটা মান থাকতো। একটু পরে দেখবে জিনিসটা তোমাকে পেঁচ লাগাই দিই, আমাকে মনে হবে যে কি ব্যাপার, আগেটা জিরো ধরলাম, পি কেন জিরো ধরতেছে, একটু পরের বিষয়টা চলে আসবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে যখন আয়তনটা স্থির থাকে, আয়তনে কোনো চেঞ্জ নাই, তার মানে এখানে আয়তন পরিবর্তন নাই মানে এই পুরো মানটা কত, জিরো হবে। তাহলে বোঝা গেল এখান থেকে আমরা বলতে পারি এক কথা যে আসলে কিউ ভিটাই কি হবে, ডেল্টা ই। তার মানে বোঝা গেল যে স্থির আয়তনে বিক্রিয়া তাপ মূলত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। তাহলে এই কথাটা একটু বাংলা লিখে নাও, লিখো স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। স্থির আয়তনে বিক্রিয়া তাপ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। স্থির আয়তনে বিক্রিয়া তাপ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এবার আমরা আলোচনা করবো হচ্ছে পরবর্তী যেটা কিউপি, স্থির চাপে বিক্রিয়া তাপ। টপিকের নাম দাও স্থির চাপে বিক্রিয়া তাপ। তাহলে এটা কি ছিল, কিউপিটাকে কি লেখা যায়, ডেল্টা ই লেখা যায়, ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, এবার লিখো স্থির চাপে বিক্রিয়া তাপ। লিখো স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির চাপে যদি আমরা বিক্রিয়া তাপ নিই, তাহলে আমরা কি কিউপি নিয়ে আলোচনা করবো। তো সূত্র কিন্তু একটাই, আবারও ডেল্টা ই প্লাস পি ডেল ভি, সূত্র ওটাই, ওটাকে জাস্ট আমরা এইচটাকে কিউ ভি কিউপি যা লিখতেছি আর কি।
এবার আলোচনাটা হচ্ছে কিউপি নিয়ে, স্থির চাপের বিক্রিয়া তাপ। এবার খেয়াল করো, চাপটা যদি আমি সেম রাখি, আসলে ডেল্টা ই মানে কি? E2 মাইনাস E1 না? পরবর্তী অভ্যন্তরীণ শক্তি মাইনাস আগের অভ্যন্তরীণ শক্তি এটা। এবার দেখো মানটা কিন্তু এবার জিরো হবে না। আমি শুধু পি নিচ্ছি তো অবশ্যই পিটা একটা মান পাবো, কিন্তু যদি ডেল্টা পি নিতাম তখন জিরো হতো। পরিবর্তন নাই মানে ওটা জিরো, কিন্তু যখন কটা মান থাকবে পরিবর্তন নাই কিন্তু মানটা ওরকমই থাকবে। আর ধরো আমার ওয়েট কথার কথা ধরো হচ্ছে 20 কেজি, 20 কেজি আমি বললাম যে আমার পরিবর্তন নাই, তাহলে আমার পরিবর্তন জিরো, কিন্তু আমার তো একটা নিজস্ব একটা ওয়েট আছে, আমার ওয়েটটাকে কাউন্ট করতে হবে। এখানে হচ্ছে পির কিন্তু এখানে পরিবর্তন বলা নাই, শুধু বলছে পি এর মান দেখো, তাহলে এখানে পিটা এখন পি থাকবে। তাহলে বুঝতে পারলাম এখানে কেন জিরো আছে, এখানে কেন জিরো হবে না। এখানে একটা মান থাকবে আর ওটা হচ্ছে পরিবর্তন হয় নাই বিধায় পরিবর্তনটা জিরো। তাহলে এখন দেখো ভি ডেল ভি কে কি লেখা যায়? V2 মাইনাস V1 লেখা যায়, এখানে V2 মাইনাস V1 লেখা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো E2 মাইনাস E1 প্লাস PV2 মাইনাস PV1, এটা লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাজ করি, যেগুলো 2 আছে সেগুলো এক জায়গায় নিয়ে আসি, যেগুলো 1 আছে সেগুলো এক জায়গায় নিই। তাহলে এখানে আমরা লিখতে পারবো E2 প্লাস PV2, এটা এই দুটা আবার এক জায়গায় নিব। এখন খেয়াল করে একটু দিকে তাকাও, এই দুটা এখন মাইনাস দিয়ে আছে, তা আমি যদি মাইনাসটা বাইরে নিয়ে নিই তাহলে এখানে এই দুটা আবার কি পজিটিভ হয়ে যাবে না? হবে কি না? এখন দেখো ই আর পিটা, ই প্লাস পিভিটাই কি ছিল? এইচ না? তাহলে আসলে বলতে পারি এটা হচ্ছে কিন্তু H2 আর এটা হচ্ছে H1। লেখা যায় কিনা? এই সূত্রটা একটু তাকাও, লেখা যায়? এই সূত্রটা লেখা যায় না? তাহলে অ্যাকচুয়ালি বলতে পারবো H2 মাইনাস H1 অর্থ কি? এটাই হচ্ছে ডেল্টা এইচ, এটা মূলত ডেল্টা এইচ হবে। তাহলে এখানে বোঝা গেল আসলে কিউপি যেটা, কিউপিটা হচ্ছে আসলে ডেল্টা এইচ হবে। তার অর্থ দাঁড়াচ্ছে এখানে মূলত এনথালপি যে হচ্ছে আমাদের পরিবর্তন, সেটা কিন্তু আসলে কি হবে? স্থির চাপে বিক্রিয়া, স্থির চাপে বিক্রিয়া। বুঝতে পারলাম? তার লাস্ট কথাটা বাংলা লিখে নাও, যে স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপির পরিবর্তনের সমান। 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 ঠিক আছে বলছি? ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের দুই ধরনের হচ্ছে বিক্রিয়া তাপ নিয়ে আলোচনা করলাম, একটা ছিল স্থির চাপে, একটা হচ্ছে স্থির আয়তনে। এখন বলতো দেখি তোমার কাছে কি মনে হচ্ছে কোন মানটা বড় হবে? কিউপি বেশি নাকি কিউভি বেশি? কিউপি বেশি না? কারণ এটা কি ছিল? ডেল্টা এইচ, আর ওটা ছিল ডেল্টা ই। আমরা একটু আগে এখানে লিখছিলাম কিন্তু একবার যে ডেল্টা এইচ এর মানটা বেশি, ডেল্টা ই এর মানটা কম। তাহলে আসলে স্থির আয়তনে যেটা বিক্রিয়া তাপ, তার থেকে স্থির চাপের বিক্রিয়া তাপের মানটা সবসময় কি বেশি হয়। বুঝতে পারলাম? তো এখন এই যে কিউপি এবং কিউভি এই দুটার মধ্যে আবার সম্পর্ক বের করা যায়। টপিকের নাম দাও কিউপি এবং কিউভি এর মধ্যে সম্পর্ক। কিউপি এবং কিউভি এর মধ্যে সম্পর্ক। কিউপি এবং কিউভি এর মধ্যে সম্পর্ক। আমরা কিউপি যেহেতু বড়টা দিয়ে শুরু করলাম, তাহলে কিউপি সমান আবার আমরা ওই আগের মতো লিখবো। এখানে লেখা আছে ডেল্টা এইচ, হ্যাঁ ডেল্টা এইচ প্লাস হচ্ছে তোমার ডেল্টা ই প্লাস হচ্ছে পি ডেল ভি, এরকম এটা ছিল। এটা তো এইচ লেখা যায় তাই না? এই যে পুরো তো আমরা কিউপি কিউভি এগুলো লিখতে পারি আমরা। এখন এটাকে ধীরে ধীরে আমরা চেঞ্জ করে ফেলবো। কিভাবে চেঞ্জ করবো একটু খেয়াল করবো। এই যে ডেল্টা ই যেটা, এই ডেল্টা ইটাই কি কিউভি ছিল না? একটু আগে দেখলাম ডেল্টা ইটাই তো কিউভি ছিল। তাহলে এখানে ডেল্টা ইর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি কিউভি লিখতে পারবো এখানে। আর এটাকে আবার আমরা করলাম কি পিটাকে ওরকম রেখে ভিটাকে চেঞ্জ করতেছি, V2 মাইনাস V1। তাহলে এখান থেকে লেখা যায় কিউভি প্লাস PV2 মাইনাস PV1, এটা লেখা যায়। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে পিভি সমান এনআরটি, জানা আছে না? তার মানে এখানে কিন্তু এই যে পিভির পরিবর্তে আমরা এনআরটি নিয়ে আসতে পারি, এখানে এনআরটি নিয়ে আসতে পারি। এখন এখানে মূলত যখন এখানে আমার V2 হচ্ছে তখন N2 হবে, আর যখন V1 হবে এখানে N1 হবে। কারণ আর এবং টি এর উপরে কখনো 1 বা 2 আসবে না। কেন আসবে না? আর তো সব গ্যাসের জন্য সেম। আবার আমি দুটা গ্যাস যদি আলাদা নিই, তাহলে দুটা আলাদা গ্যাসের তাপমাত্রা যেহেতু একই পাত্রের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছে, তাপমাত্রা সেম হবে।
তাহলে এই কারণে কিন্তু এখানে টিটাও সেম, আর এবং টিটা সেম, শুধু এন এর উপরে কি হবে, এটা পরিবর্তন আসবে। তাহলে এখানে তো লেখা যায় কিউপি সমান লিখতে পারবো কিউভি প্লাস N2 RT লেখা যায়, মাইনাস এখান থেকে লেখা যাবে N1 RT, এটা লেখা যাবে, এতটুকু আমরা লিখতে পারবো। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে কিউপি যেটা, তাহলে কিউপি সমান লেখা যাচ্ছে এখানে কিউভি প্লাস, এখন দেখো RT যদি কমন নেই তাহলে N2 মাইনাস N1 পাবো কিনা, পাওয়া যাবে এমনটা। তাহলে কিউপি সমান লেখা যাচ্ছে কিউভি প্লাস, এবার দেখো N2 মাইনাস N1 মানে কি, ডেল্টা এন, মোল সংখ্যা পরিবর্তন, তাহলে একবার লেখা যায় ডেল্টা এন RT, বাস এটা হচ্ছে আমাদের সেই সম্পর্ক। তাহলে কিউপি সমান কিউভি প্লাস ডেল্টা এন RT, এটা লেখা যায়। বুঝতে পারলাম? এটা তো আরেকটা জিনিস লেখা যাবে, এটা ছিল ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এইচ সমান ডেল্টা ই প্লাস ডেল্টা এন RT লেখা যায় না, এটাও লেখা যায়। এটা তো সহজ বোঝা আছে, পিভি মানে এন RT, একবারে লেখা যাবে। তো মূলত এটা হচ্ছে মূল সম্পর্ক, তাহলে কিউপি সমান কিউভি প্লাস এন RT। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এখন এতক্ষণ বহুত কিছু আলোচনা করে ফেললাম, কোন কাজে আসে? অ্যান্সার হচ্ছে কোনো কাজ আসবে না। এখন যা কিছু বললাম এগুলো এমনি করছি, এমসিকিউ তে আসে, এমসিকিউ তে, এর কোনো ম্যাথ নাই, এর কোনো প্রয়োগ নাই, কিছু নাই, এগুলো এমসিকিউ তে আসবে। এমসিকিউ তে কিভাবে আসে, নিচে কোন সম্পর্কটি সঠিক, কিউপি সমান কিউভি প্লাস ডেল্টা এন RT, এই সম্পর্কটাই সঠিক, আর বাদ বাকি সব সম্পর্ক কি ভুল। এই সম্পর্ক নিয়ে আসার জন্য আমরা আগের দুটো আলোচনা করছি, কিছু আসে না, এই জাস্ট একটা লাইন দরকার, এতক্ষণ যা কিছু পড়লাম, ঠিক আছে। হ্যাঁ, এই কারণে অত গুরুত্ব এগুলোর পেছনে নাই আর কি, বাট নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন শোনো, তাহলে এখন আমরা যা কিছু পড়লাম একটু আমরা সামারি করি। প্রথম কথা, এনথালপি কি, এনথালপি কত ধরনের হয়, এনথালপি দুই ধরনের, এনথালপির মধ্যে কি সম্পর্ক, সবকিছু বহুত কিছু জানলাম। এই পুরো জিনিসটা আমার শুরুতে অ্যাপ্লাই করে চলে আসছে। কোথায় অ্যাপ্লাই করছিলাম, যে এনথালপি যদি বিক্রিয়ক এনথালপি যদি বেশি হয়, উৎপাদ এনথালপি যদি কম হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদ এনথালপি বেশি, বিক্রিয়ক এনথালপি কম, তাপহারী বিক্রিয়া। আর এনথালপি যা কিছু হয় এগুলো সব আমার মোটামুটি এখানে দেখার চেষ্টা করছি। বুঝতে পারলাম?